কারণ আমার মনে হয় না এই মালকিন আমাকে জীবিত থাকতে দেবে। যদি আমি দুধ কম দিই তাহলে সে আমার সাথেও যা তোমার সাথে করেছে তাই করবে। যাই হোক, তুমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, না হলে যদি মালকিন তোমাকে দেখে ফেলে তাহলে আবার দড়ি দিয়ে বেঁধে দেবে। এমন বলে সুন্দরী গাই বড় বড় পায়ে বাইরে বেরিয়ে যায় এবং জঙ্গলের দিকে চলে যায়। জঙ্গলে পৌঁছতেই সে বড় শান্তি পায়। শেষে আমি এখানে পৌঁছে গেছি। বাহ, কি শান্তি! এখানে সবুজ সবুজ ঘাস, তালাবের সোনালি জল। আগে আমি পেট ভরে সবুজ ঘাস খাবো, তারপর প্রাণ ভরে জল খাবো। সুন্দরী পেট ভরে ঘাস খায় এবং তারপর প্রাণ ভরে জল পান করে এবং সেখানে একটা গাছের নিচে বিশ্রাম করতে বসে যায়, যেখানে অন্যদিকে সুন্দরী গাই চলে যাওয়ার সাথে সাথে রূপার কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়ে। বৈদ্যমশাই, আমার স্ত্রীর কি হয়েছে? এর অবস্থা এত খারাপ কেন হয়ে গেছে? হরি, আমার তো মনে হচ্ছে এটা কোনো দেবতার প্রকোপ, কিন্তু তুমি চিন্তা করো না, আমার কাছে এর চিকিৎসা আছে। আমি ঠিক হয়ে যাব না বৈদ্যমশাই? হ্যাঁ হ্যাঁ, বিলক্ষণ, তুমি ঠিক হয়ে যাবে। এই নাও, দুটো গলি সকাল সন্ধ্যা খাবে, কিন্তু হ্যাঁ, সাবধানে থেকো। এটা গাইয়ের খাঁটি দুধের সাথে খেতে হবে, না হলে এটা কাজ করবে না। আমাদের এখানে তো লালি গাই আছে বৈদ্যমশাই, সে দুধও দেয়। তাহলে তো এটা খুব ভালো কথা। ঠিক আছে, এখন আমি চললাম। রূপা, আমি গাইয়ের দুধ নিয়ে আসছি, তারপর তুমি ওষুধ খেয়ে নিও। হরি এক গ্লাসে দুধ নিয়ে আসে, কিন্তু যেই রূপা সেই গ্লাসটা ধরে পুরো দুধ ফেটে যায়, যার ফলে সে গ্লাসটা নিচে রেখে দেয়। এটা কি? এই দুধ তো ফেটে গেল। আরে, এটা কিভাবে হতে পারে? ভাগ্যবান, আমি এখনো তাজা দুধ নিয়ে এসেছি। আচ্ছা থামো, দ্বিতীয় দুধ নিয়ে আসছি, হয়তো এতে কিছু পড়ে গেছে। হরি দ্বিতীয় দুধ নিয়ে রূপাকে দেয়, কিন্তু আবার দুধ ফেটে যায়। রূপা যতবারই দুধ ধরে দুধ ফেটে যায়। এটা কি হচ্ছে আমার সাথে? এমনি তো আমি ওষুধই খেতে পারবো না এবং আমার রোগও ঠিক হবে না। তুমি চিন্তা করো না রূপা, আমি পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসছি। হরি পাশের বাড়ি থেকে দুধ নিয়ে আসে, কিন্তু আবার দুধ রূপার ছোঁয়ায় ফেটে যায়। আমার অবস্থা এখন আরো খারাপ হচ্ছে, মনে হচ্ছে আমার শেষ সময় এসে গেছে। শোনো, আমি এখন বুঝতে পারছি এটা আমার কোন পাপের ফল আমাকে মিলছে। আমি সেই বেচারি গর্ভবতী সুন্দরী গাইকে খুব কষ্ট দিয়েছি, আমি তার উপর বড় অত্যাচার করেছি। জানি না বেচারি কোথায় থাকবে, জীবিত আছে কিনা ক্ষুধায়। ভাগ্যবান, তোমার করা কাজের অনুতাপ হয়ে গেছে, এটা তো ভালো কথা। চলো, এখন আমরা সুন্দরী গাইকে খুঁজে তার থেকে ক্ষমা চাইব। ঠিক আছে, চলো। দুজন স্বামী স্ত্রী সুন্দরীকে অনেক খুঁজল, কিন্তু তারা সুন্দরীকে কোথাও পেল না। সেখানে অন্যদিকে সুন্দরী গাই একটা সুন্দর বাছুরকে জন্ম দেয়। বাহ, আমার কতটা সুন্দর সন্তান! কেননা আমি আমার বাছুরকে নিয়ে মালিক এবং মালকিনের কাছে যাই। এখন তো আমি অনেক দুধও দিতে শুরু করেছি, এখন মালকিন আমাকে অনেক ভালোবাসবে এবং কিছু বলবে না। সুন্দরী গাই তার বাছুরকে নিয়ে হরির বাড়ির দিকে চলে যায়। লালি বোন, কেমন আছো তুমি? আরে সুন্দরী বোন, তুমি অনেকদিন পর দেখা হচ্ছে, কেমন আছো তুমি? আর এটা কে? এটা আমার বাছুর। আরে বাহ, এটা তো খুব সুন্দর, বিলক্ষণ তোমার মতো। আর হয়তো এটা তোমার বাছুর? হ্যাঁ বোন, বিলক্ষণ ঠিক চিনেছ তুমি। তোমার ছাড়া এই বাড়ি সত্যি শূন্য শূন্য লাগছে বোন। ভালো হয়েছে তুমি এসেছো। মালিক এবং মালকিন কোথায়? আমাকে তাদের সাথে দেখা করতে হবে। বোন, এখন কি বলবো, দুজন খুব চিন্তিত। কেন, কি হয়েছে? দুজন কথা বলছিল, তখনই হরি এবং রূপা এসে পড়েন। দুজন সুন্দরীকে দেখে খুব খুশি হয়। সুন্দরী, সুন্দরী, তুমি এসেছো? সুন্দরী, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর খুব অত্যাচার করে অনেক বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু কি হয়েছে মালকিন? হরি সব কথা সুন্দরী গাইকে বলে, যার ফলে সুন্দরী খুব উদাস হয়। রূপা কাঁদতে লাগলো। রূপাকে কাঁদতে দেখে সুন্দরী গাইয়েরও চোখে জাল চলে আসে। আরে, সুন্দরী গাইয়ের থন তো ভর্তি।
হরি ভিতর থেকে গ্লাস নিয়ে আসে এবং সুন্দরী গাইয়ের দুধ দুহায় এবং রূপাকে দেয়। এবার দুধ ফাটে না এবং রূপা ভালো করে ওষুধ খেয়ে নেয় এবং শীঘ্রই ঠিক হয়ে যায়। শোনো, আজ আমি যদি জীবিত আছি তাহলে শুধু সুন্দরীর জন্য। আজ থেকে আমি আমার সব লোভ ত্যাগ করছি এবং তোমার কাছে প্রতিশ্রুতি দিচ্ছি আমি সুন্দরী এবং লালিগাইয়ের হৃদয় থেকে সেবা করব। এবং এভাবে রূপার তার কড়া কাজের অনুতাপ হয় এবং সে তার গাইদের এবং তাদের